যাক বাবা, মালিককে বলে অগ্রিম কিছু টাকা নিতে পারলাম। এবার এই টাকা দিয়ে মেয়েটাকে শীতের পোশাক কিনে দিতে পারবো। এসব বলতে বলতে টুনি বাজারে চলে যায়। দাদা, আমাকে ওই লাল রঙের শীতের পোশাকটা দাও তো। কিন্তু ওই পোশাকের দাম তো 300 টাকা। তুই কি এত টাকা দিয়ে ওই পোশাক কিনতে পারবি? ভেবেছিলাম শীতের পোশাক নিয়ে যা টাকা বাঁচবে তা দিয়ে বাজার করে নিয়ে যাব, কিন্তু তা আর হলো না। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি পোশাকটা দিয়ে দাও, আর এই নাও তোমার টাকা। এরপর শালিক টুনিকে শীতের পোশাক দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টুনি শীতের পোশাক নিয়ে বাড়ি ফিরতে থাকে। আর দূর থেকে পারুল টুনির হাতের শীতের পোশাকটি দেখতে পায়। বাবা, বাবা দেখো, টুনি মাসি টুকির জন্য কত সুন্দর শীতের পোশাক নিয়ে যাচ্ছে। তার মানে ওই পোশাকটি তোর চাই তো? ঠিক আছে, ওই পোশাক আমি তোকে এনে দেব, কিন্তু আমি তোকে যেভাবে কাজ করতে বলবো তুই সেভাবেই কাজ করবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে বাবা, বলো। এরপর কবুতর পারুলকে তার বুদ্ধির কথা বলে দেয়, আর তারা দুজনই সেখান থেকে চলে যায়। এদিকে টুনি উড়ে যেতে যেতে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, এভাবে কে কান্না করছে? মনে হচ্ছে কোনো ছানা বিপদে পড়েছে। ওই কান্নার আওয়াজটা তো পুকুর পাড় থেকে আসছে। আমি বরং পুকুর পাড়ে গিয়ে দেখি। বাঁচাও, আমাকে বাঁচাও। ও টুনি মাসি, আমাকে তুমি বাঁচাও। আমি যে বেশি পানিতে পড়ে গেছি, এখান থেকে আর উঠতে পারছি না টুনি মাসি। চিন্তা করিস না মা, আমি এক্ষুনি তোকে সাহায্য করছি। এরপর টুনি তার হাতের শীতের পোশাকটি গাছের উপরে রেখে পানিতে নেমে পড়ে। আর এই সুযোগে কবুতর সেখানে এসে শীতের পোশাকটি নিয়ে পালিয়ে যায়। আর টুনি পুকুর থেকে পারুলকে তুলে উপরে নিয়ে আসে। তুই ঠিক আছিস তো মা? আবার পানি খাসনি তো? না টুনি মাসি, আমি তো পানি খাইনি। আমি পানি খাওয়ার আগেই তো তুমি আমাকে এসে বাঁচালে। আচ্ছা ঠিক আছে রে মা, তুই এখন বাড়িতে যা। এ কি, আমার আমার শীতের পোশাকটি কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। মাসি, শীতের পোশাকটি মনে হয় পুকুরের পানিতে পড়ে গেছে। তুমি নেমে পোশাকটি খোঁজো, আর আমি বাড়িতে চলে যাই। এসব কথা বলে পারুল সেখান থেকে চলে যায়। আর টুনি পানিতে নেমে তার শীতের পোশাকটি খুঁজতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও টুনি পুকুরে শীতের পোশাক খুঁজে পায় না। আর সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, মা তুমি এসেছো? তুমি আমার জন্য শীতের পোশাক আনোনি কেন? তুমি না আমাকে বলেছিলে আজ মালিকের থেকে অগ্রিম টাকা নিয়ে আমার জন্য শীতের পোশাক নিয়ে আসবে? এনেছিলাম রে মা, কিন্তু... এরপর টুনি তার মেয়ে টুকিকে সব ঘটনা খুলে বলে। আমি তোমার কথা বিশ্বাস করি না মা। আমি কান্না করব বলে তুমি আমাকে বানিয়ে বানিয়ে বলছো। আমি এক্ষুনি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। তুমি যতদিন না আমাকে শীতের পোশাক নিয়ে দেবে ততদিন আমি বাড়িতে ফিরবো না। মা টুকি, তুই যাস নে মা, বাড়িতে ফিরে আয় মা, আমি তোকে আবার শীতের পোশাক কিনে দেব। মেয়েকে খুশি করার জন্য সব টাকা দিয়ে শীতের পোশাকটা কিনেছিলাম, কিন্তু কিভাবে যে হারিয়ে গেল এটা তো আমি বুঝতেই পারছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত গরিব বানিয়েছো? কেন? এভাবেই টুনি কাঁদতে কাঁদতে টুকির পেছনে যেতে থাকে। আর টুনির চোখের পানি মাটির উপরে থাকা ছোট্ট একটি গাছে পড়ে যায়। আর চোখের পানি পড়তেই গাছটি অনেক বড় হয়ে যায়। দাঁড়াও টুনি, দাঁড়াও। কে কে ডাকছে আমায়? কে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি গাছ কথা বলছি। তোমার পেছনে দেখো, সোনার হাড় ধরা একটি গাছ।
এই গাছটি আমি। একি গাছে আবার সোনার হার ধরে? আমি তো আগে কখনো এমন গাছ দেখিনি। আর আমি তো কিছুক্ষণ আগে এই পথ দিয়ে গেলাম, কই তোমাকে তো দেখলাম না। সব বলছি টুনি, আসলে আমি হলাম একটি জাদুই গাছ। আমার শেকড়ে যখন পানি না থাকে তখন আমি ছোট্ট হয়ে যাই। আজ তোমার চোখের এক ফোঁটা পানি পড়তেই আমি আবার বড় হয়ে গেছি, আর এখন জাদু শক্তিও ফিরে পেয়েছি। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে এখন থেকে প্রতিদিন আমি তোমার শেকড়ে পানি দিয়ে যাব। তাহলে কখনো তোমার শেকড় থেকে পানি শুকাবে না। আমি তোমাকে প্রথম দেখেই বুঝতে পেরেছি টুনি, তুমি অনেক ভালো পাখি। তাই তোমার উপর খুশি হয়ে আমি তোমাকে এই সোনার হার দুটো উপহার দিলাম। তুমি এই সোনার হার দুটো বিক্রি করে সুন্দর করে তোমার সংসার চালাতে পারবে। হ্যাঁ গাছ বন্ধু, আমি আগে আমার মেয়েকে শীতের পোশাক কিনে দেব, তারপর বাকি সব করব। এরপর টুনি সোনার হার দুটো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায়, আর সেই টাকা দিয়ে টুকির জন্য শীতের পোশাক নিয়ে কবুতরের বাড়িতে চলে যায়। তোর মা তোকে শীতের পোশাক কিনে দেয় না, কিন্তু আমার বাবা কি দেখেছিস আমাকে কত সুন্দর শীতের পোশাক কিনে দিয়েছে। মা টুকি, এই দেখ, আমি তোর জন্য আবার শীতের পোশাক কিনে নিয়ে এসেছি। এ কি, এই শীতের পোশাকটি তো আমি আমার টুকির জন্য নিয়েছিলাম, কিন্তু সেটা তো হারিয়ে গেছে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি তোর মেয়ের শীতের পোশাক চুরি করেছি? এটা আমি আমার মেয়েকে কিনে দিয়েছি, বুঝেছিস? আমি তো সেটা বলিনি কবুতর দাদা। আসলে পোশাকটি ছিল এই পোশাকটির মতো দেখতে, আর বাজারে এই রঙের শীতের পোশাক তো একটাই ছিল, যেটা আমি নিয়েছিলাম। তুমি এই পোশাকটি কোথা থেকে এনেছো দাদা? কোথায় আবার, পাশের বন থেকে এনেছি। মা, তুমি তো আমাকে বলেছিলে তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে শীতের পোশাক কে করে নিয়ে আসলে? এরপর টুনি টুকিকে গাছের সমস্ত কথা খুলে বলে, আর বলার পর টুনি টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কবুতর শুনলে তো ওই গাছটি নাকি টুনিকে সোনার হার দিয়েছে। কাল তাহলে আমরাও এক বালতি পানি নিয়ে ওই গাছের কাছে যাব আর সোনার হার নিয়ে আসব। হ্যাঁ সুখী, তাই করব, তবে এ কথা যেন কাউকে বলো না। তোমাদের অনেক ধন্যবাদ। এই নাও দুটো সোনার হার, তোমাদের উপর খুশি হয়ে আমি তোমাদের এই হার দুটো উপহার দিলাম। তবে তোমরা যদি সৎ আর ভালো পাখি হয়ে থাকো তবে তোমরাই এই হার দুটো নিতে পারবে। গাছ, আমরা অনেক সৎ আর ভালো পাখি। তাহলে এই হার দুটো নিয়ে যেতে পারো। এরপর কবুতর আর সুখী যেই না গাছ থেকে হাড় দুটো হাতে নেয়, আর সাথে সাথে দুজনে গাছের সাথে আটকে যায়। এ কি গাছ, তোমার উপর এভাবে আমরা আটকে গেলাম কেন? মিথ্যেবাদী পাখি, তোরা আমাকে মিথ্যে কথা বলেছিস। তোরা তো লোভী আর অহংকারী পাখি, তাই এটাই তোদের শাস্তি। এখন থেকে তোরা পাথর হয়ে আমার উপরে আটকে থাকবে। গাছ, তুমি আমার বাবা মাকে ছেড়ে দাও, আমার মা বাবা ভুল করেছে। চুপ কর ছোট পাখি, যেমন মা বাবা তেমন মেয়ে। শয়তান বাচ্চা, যেমন মা বাবা তার তেমন মেয়ে। তবে আমি তোকে সৎ আর ভালো পাখি হওয়ার সুযোগ দিচ্ছি। এই নে সোনার হার, এই হার বিক্রি করে সৎ পথে চলার চেষ্টা করবি, বুঝেছিস? এখন এখান থেকে চলে যা বলছি। এরপর পারুল হাড়টি নিয়ে সেখান থেকে চলে যায়, আর কবুতর আর সুখী পাথর হয়ে গাছের সঙ্গেই আটকে থাকে। অন্যদিকে টুনি বাকি টাকাগুলো দিয়ে একটি শীতের পোশাকের দোকান দেয় এবং তার মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। মনে যে নাই কোনো কাজ, ও বন্ধু মনে
হচ্ছে নাই কোনো কাজ, তোর পিড়িতে দিবানিশি তাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, আরে কবে 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 আইবে পালা রে, কবে দিমু গলায় মালা রে। আহা, গান বলতে আমার কতই না ভালো লাগে। হতচ্ছাড়া, লম্পট, পাজি কোথাকার! বিয়ে করে আমাকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পারছিস না, আবার আরেকজনের গলায় কিনা মালা পরানোর কথা বলছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আজ তো আমি তোর শেষ একদম দেখেই ছাড়বো। ওরে বাবা রে, ওরে মারে, সোনা বউ আমার, দয়া করে আমাকে তুমি মেরো না, আমার যে বড্ড লাগছে। আহ আমি তো তোমাকে লাগার জন্য মারছি গো, আদর করার জন্য তো আর নয়। সেই সকালবেলা আমি তোমাকে রান্না করতে বলেছি, আর রান্না না করে কিনা এসে পুকুরে মাছ ধরছো? হ্যাঁ, আজ তো আমি তোমাকে মেরে একদম শেষ করে দেবো। বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরপর থেকে আর কোনোদিনও এমনটা করবো না গো, এই যে কানে ধরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর যদি আমি কোনোদিনও এমনটা দেখেছি না, তাহলে আমি তোমার জানই কেড়ে নেব, এই আমি বলে দিলাম। আরে আরে টোনা, অমন তাড়াহুড়ো করে তুই আবার কোথায় যাচ্ছিস বলতো? বলছি তুই আবার বউয়ের হাতের মারটার খেয়েছিস নাকি? আহ আহ আহ। আর বলো না গো কালু দাদা, এ আমার বউ তো নয়, যেন একদম লাল মরিচের গোলা, যখন তখন সে আমার উপর আক্রমণ চালাচ্ছে। একেই তো কোনো কাজকর্ম পাই না আমি, তার উপর আবার বউয়ের ক্যাচ খেচানি, জানো তো এখন তো আমার মনে হচ্ছে গলায় কলসি বেঁধে আমি নদীর জলে ডুবে মরি। হয়েছে হয়েছে রে, তোকে আর মরতে হবে না। শোন শোন, আমি বরং তোকে একটা বুদ্ধি দিচ্ছি। তাই নাকি গো দাদা, বলো না কি বুদ্ধি? শোন, আমি আমার জমিতে অনেকগুলো বাঁধাকপির চাষ করেছি, বুঝেছিস তো? আর ওগুলো দেখাশোনা করার জন্য দুজন লোকের প্রয়োজন। তাই বলছি কি, তুই আর তোর বউ মিলে যদি আমার জমিতে কাজ করিস, তাহলে তোর উপকার হবে আর আমারও। তুমি তো কথাটা মন্দ বলনি কালু দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমার বউকে বলছি। টোনা কাজে না গিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। আরে আরে, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না গো। চলো চলো, আর দেরি না করে আমরা বরং এক্ষুনি চলে যাই। এরপর তারা দুজনে মিলে কালু কাকের বাঁধাকপির জমিতে যায়, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়, আর প্রতিদিনের মতো তারা দুজনে কালুর জমিতে চলে যায়। আর এইদিকে তো দেখতে দেখতে কালুর জমির বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে যায়। অতিরিক্ত পরিশ্রম করার কারণে টোনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। টুনি, আমি আমি বোধহয় আর বাঁচবো না গো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ওগো, দয়া করে তুমি এরকম কথা আর বলো না, তোমার যে কোনো কিছুই হবে না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। টনি আর কোনো কথা না বলে উড়ন্ত মাদুরে করে টোনাকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার টোনার পরীক্ষা করে বলে, মিস টুনি, আপনার স্বামীর পেটে আলসার হয়েছে আর তার পুরো পেটে ঘা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার স্বামীকে বাঁচাতে চাইলে তাকে অনেক উন্নত মানের চিকিৎসা করান, আর তার কারণে অনেক টাকা লাগবে। ডাক্তার সাহেব, আমরা যে অনেক গরিব পাখি, অতগুলো টাকা আমরা কোথায় পাবো বলুন? আপনি দয়া করে ফ্রিতে আমার স্বামীর চিকিৎসা করে দিন না ডাক্তার সাহেব। দেখুন, আমি একটা হাসপাতালের আন্ডারে থাকি, আর এখানে তো টাকা জমা দিতেই হবে। এখানে যে আমার কোনো কিছুই করার নেই, তাই আর সময় নষ্ট না করে দ্রুত টাকাগুলো জোগাড় করে নিয়ে আসুন। ডাক্তারের এসব কথা শুনে টুনি নিরুপায় হয়ে কালু কাকের কাছে যায়। এরপর সে টোনার শরীরের অবস্থার কথা সব খুলে বলে। আমি কি এখানে দান বাক্স খুলে রেখেছি নাকি বলতো, যে তুই এসে টাকা চাইলি আর আমি তোকে টাকা দিয়ে দিলাম? যা যা, দূর হ বলছে, এখান থেকে দূর হ। কালু দাদা, আমি তো তোমার কাছ থেকে এমনি এমনি কোনো দান চাইনি। এতদিন আমি আর আমার স্বামী তোমার জমিতে অনেক পরিশ্রম করেছি, আমি তো সেই পারিশ্রমিকে চাইতে এসেছি বলো।
কি একটু পরিশ্রম করেছে বা না করেছে তার আবার পারিশ্রমিক? এই নে 500 টাকা। আর যা যা এখান থেকে, যা বলছি। এতদিনের হাড় ভাঙা পরিশ্রমের মূল্য কি না মাত্র 500 টাকা? দরকার নেই আমার এই 500 টাকার। শোনো কালু দাদা, তোমার এই 500 টাকা দিয়ে আমার কোনো কিছুই হবে না। তাই এই 500 টাকা তুমি বরং তোমার কাছেই রেখে দাও। আর হ্যাঁ, তুমি দয়া করে নিজের মনটাকে একটু বড় করতে শেখো। নিজের পারিশ্রমিক আমি নিতে এসেছিলাম কি না। এসব কথা বলে টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎই এক গর্ভবতী সাপ টুনির দিকে এগিয়ে আসে। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও আমাকে। আমার পেছনে যে সাপুড়ে আসছে, ও একবার আমাকে ধরতে পারলে আমার যে সর্বনাশ হয়ে যাবে। বাঁচাও আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, চিন্তা করো না। তুমি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাও, বাকিটা আমি দেখছি। টুনির কথা মতো সাপটি গিয়ে লুকিয়ে পড়ে। আর এইদিকে সাপুরিয়া এসেও হাজির হয়। এই মেয়ে, বলছি কি, এদিক দিয়ে কি কোনো গর্ভবতী নাগিনকে যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি। জানো, নাগিনটা অনেক খারাপ, আমাকে কামড়ে দিতে চেয়েছিল। আর আপনার আসার শব্দ শুনে ওই তো ওই ওই পথ দিয়ে চলে গেল। আপনি তাড়াতাড়ি করে যান, নয়তো আবার ওই সাপটাকে আপনি হারিয়ে ফেলবেন। যান যান। বোকা সাপুরিয়া টুনির সব কথা বিশ্বাস করে নেয় আর টুনির দেখানো পথে চলে যায়। এরপর সাপটিও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তুমি আমার বড্ড উপকার করলে গো, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন মন খারাপ করে কেন আছো? এরপর টুনি তার সব কথা সাপটিকে খুলে বলে। ও আচ্ছা, এবারে আমি সবটা বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, চলো চলো আমার সাথে। কি, আমি আবার তোমার সঙ্গে কোথায় যাব বলো তো? কোথায় আবার? তুমি আমার সঙ্গে আমার নাগরাজ্যে যাবে, চলো। এরপর সাপটি টুনিকে নিয়ে তার নাগরাজ্যে চলে যায় আর সেইখানে অনেক সোনা দানা হীরের মাঝে টুনিকে ছেড়ে দেয়। তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে সোনা দানা নিয়ে যাও। এভাবে যে আমার মতো গরিবের ভাগ্য বদলে যাবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো নাগিন, আজ তুমি আমার বড় উপকার করলে। আমি যে তোমার এমন উপকার কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না গো, কোনোদিনও না। টুনি সাপটির ওপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে ওইখান থেকে কিছু সোনা দানা ও হিরে নিয়ে বাড়িতে ফিরে আসে। সব সোনা দানা বের করে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পায় তা নিয়ে তার স্বামীর চিকিৎসা করায়। ভালো চিকিৎসা পেয়ে টোনা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরপর টোনা আর টুনি আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর তাদের কোনো অভাবও থাকে না। টুনি, এই জঙ্গলে সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, কেননা তুমি একজন বন্ধা আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সঙ্গে কথা বলবে না, তোমার বাড়িতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পাখি প্রধান মিঠু তো তার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই বাস করত। টুনি বন্ধা ছিল, তাই টুনি ছানা দিতে না পারায় তার স্বামীও তাকে রেখে চলে গেছে। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠরিটাতে থাকে। হে উপরওয়ালা, তুমিও আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলে। আমার তো এখন আর কেউ নেই। মাঝে মাঝে প্রতিবেশীদের সাথে একটু মিশতাম, আজ তারাও কিনা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি? উপরওয়ালাই তো আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা পাখিরাও আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো টুনির চোখে পড়তেই টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্ব জীবন শুরু হলো। আজ থেকে এই বনের কোনো পাখি আমার সাথে কথা বলবে না, আমিও আর কারোর সাথে কথা বলতে পারবো না। এই জঙ্গলে তো আমি কোনো কাজও পারবো না। তবে এখন থেকে আমাকে অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাতে হবে। আর দেরি করলে চলবে না, আমাকে দ্রুত বেরিয়ে পড়তে হবে।
এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি অন্য জঙ্গলে গিয়ে কাজ করে, আর কাজ করে যা রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকেই বাজার করে আনতো। এভাবে যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা মা কি হলো তোমার মা? মা তুমি কথা বলো। মা তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম ধরেছে নাকি অন্য কিছু? মা ও মা মা গো উঠে না মা। একি ওই হাঁসের ছানাটা এভাবে কাঁদছে কেন? আর পাশে তো দেখছি মা হাঁসটা পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না, আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায় আর গিয়ে দেখে মা হাঁসটা মরে গেছে, আর ছানাটা ওর মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর কাঁদিস না রে, তোর মাকে ডেকে আর যে লাভ নেই, তোর মা যে মারা গেছে, শান্ত হ বাছা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে। তাহলে এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কার সাথে থাকবো? মা ছেড়ে যে আমার আর কেউ নেই। কাঁদিস না রে মা, কাঁদিস না। উপরওয়ালা চেয়েছে বলেই তো তোর মা মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে উপরওয়ালার হাতে। তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি এখন থেকে তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাঁসের ছানার টুনি মা, বুঝতে পেরেছিস? সত্যি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সঙ্গে করে নিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে। তাই আমি ভাবছি কি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি আমাকে জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি কি মা, তুই সাবধানে থাকিস আর ঘরের বাইরে একদম যাবি না। গেলে যে বিপদ হবে রে মা। যাস না রে মা, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন এই বন্দি জীবনে বললাম রে বাবা, ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ঘুরে বেড়াতাম। কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি তো ঘর থেকে বের হতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, আমি একটু আঙ্গিনা থেকে ঘুরে আসি। আঙ্গিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এ কথা বলে হাঁসের ছানা ঘর থেকে আঙিনায় যায়। ঠিক তখনই কাকলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। কি, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল। তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতে হচ্ছে। কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতেই টুনি ফিরে আসে আর টুনি কাকলি কাকের এসব কথা শুনে ফেলে। এই যে মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গিয়েছিস তাই না? এবার তোকে আর তোর এই হাঁসের ছানার ব্যবস্থা আমিই করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, গিয়ে সবটা জানাচ্ছি। এ কথা বলে কাকলি কাক চলে যায় আর টুনি দ্রুত বাসায় যায় আর আঙিনাতে হাঁস ছানাকে দেখে বলে, তুই এ কি সর্বনাশ করলি রে মা? তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, তোকে আমি নিষেধ করিনি। কাকলি যে আমাদের দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চল রে মা, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদেরকে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে আর তারা দুজন নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস। আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। না জানি জঙ্গলের পাখিরা আবার আমার পিছু নিয়েছে নাকি। তারপর টুনি জোরে নৌকা চালাতে থাকে
তারপর টুনি যেই না নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম, আজ আমি মজা করে শিকার ধরবো। হে উপরওয়ালা, এবার আমি কি করব? সামনে তো কুমির আর পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব উপরওয়ালা? এবার বুঝি আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব হয়েছিল, মা হয়ে ছানার মৃত্যু আমি কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকেই তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে বেশ, আমি তোর ছানাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে নদীর ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, নিজের সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে কখনো কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কি বৌমা, আর শুধু সবজি আর ভাত করেছো যে, মাংস মাছ করনি? আমি এই বুড়ো বয়সে এসব দিয়ে খাবো? তুমি জানো না আমি শুধু সবজি দিয়ে ভাত খেতে পারি না। আচ্ছা মা, এতদিন খেতে খেতে দেখি আপনার এক হাত চেপে লম্বা হয়ে গেছে। শুনুন মা, এখন থেকে একটু কম খাওয়ার চেষ্টা করবেন। কম খেলে না সংসারে 2 টাকা একটু আয় হবে। আমার ছেলে শহর থেকে সংসারের জন্য কত কত টাকা পাঠায়, আবার আমার খাওয়ার জন্য আলাদা করে টাকা পাঠায়। আর তুমি কি না কিপটামো শুরু করেছো? আমাকে না খাইয়ে সংসারের উন্নতির কথা ভাবছো? আমি কিন্তু আমার ছেলেকে ফোন দিয়ে সবটা জানাবো যে তুমি আমাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াও না, আমাকে তুমি খাবারের কষ্ট দাও। বলুন কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছেন? সংসারে 2 টাকা বাঁচিয়ে আমি উন্নতি করার চেষ্টা করছি। সব সংসারের টাকা পেটে পড়লেই তো হবে না, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে মা। বৌমা, আমি তো তোমাকে টাকা জমার জন্য বাধা দেইনি। টাকা জমাও, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে নিজেদেরকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। সংসারে সব প্রয়োজন মিটিয়ে যা থাকবে তুমি তাই জমাবে। শুনুন মা, এই সংসারের দায়িত্ব এখন আমার হাতে, তাই আমি যা বলবো যেভাবে বলবো তাই খেতে হবে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে উঠুন। টুনির শাশুড়ি মিনু আর কোনো কথা বলে না। আসলে টুনি ছিল প্রচুর কিপটে স্বভাবে, খাওয়া থেকে শুরু করে সব কাজে কিপটামো করত। একদিন, বাড়িতে কি কেউ আছিস মা? দয়া করে আমায় একটু খেতে দে তো, আমি যে ভীষণ ক্ষুধার্ত। কি ব্যাপার, সকাল সকাল দেখি ভিখারি এসে জুটলো? এই যে ভিখারি, জানতো এখান থেকে আমি কোনো খাবার টাবার দিতে পারবো না। এভাবে কেন বলছিস রে মা? দয়া করে আমায় কিছু খেতে দে, আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি। বাসি পচা যা খাবার আছে তাই দে রে মা। শোনো, আমার খাবার এত বেশি হয়নি যে আমি আপনাকে দান করব। যেসব বাসি খাবার আছে সেগুলো আপনাকে না দিয়ে আমি আমার হাঁস মুরগিকে খাওয়াবো। তাতে করে আমার সংসারের আরেকটু উন্নতি হবে, আয় হবে। আর আপনাকে খাইয়ে আমার কি লাভ বলুন তো? দূর হন তো বাবু এখান থেকে। তুই কিনা এত কিপটে, একজন ক্ষুধার্ত পাখিকে এভাবে বলছিস? ক্ষুধার্ত পাখির কষ্ট তুই বুঝবি না রে, বুঝবি না। তবে তুই এবার বুঝবি, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। তুই একটা পেটুক বউ হবি। সারাদিন তুই শুধু খাবি আর খাবি, সারাদিন খাবার পরেও তোর পেট ভরবে না, তুই সারা জীবন ক্ষুধার্ত থাকবি। বুড়ো ভিখারি এভাবে অভিশাপ দিয়ে চলে যায়। এ কি, আমার পেটটা এমন কেন করছে? উফ, খুব খিদে পেয়েছে। যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে চটপট খেতে বসি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। হায় হায়, এটা আমি কি দেখছি বৌমা? তুমি আজকে এত রান্না করেছো, আর সব খাবার কিনা একা একাই বসে বসে খাচ্ছ? আমাকে তো তুমি খেতেই দিলে না। মা, আমার খুব খিদে পেয়েছে, এইসব খাবার আমি খাবো, আমার যে খুব খিদে পায় মা।
এ কি রে বাবা, এটা কি আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন? যে বৌমা এত কিপটে ছিল, যে বৌমা এত খিদের জ্বালা সহ্য করত, কখনো ভালো মন্দ রান্না করতো না, আর সেই কিনা এত এত রান্না করেছে, আবার সেগুলো কিনা গপ গপ করে খাচ্ছে। এসব খাবার তো দুদিন ধরে খাওয়া যেত, হঠাৎ করে বৌমার আবার এত খিদে পেল কিসে? এরপর থেকে টুনি একেবারে পেটুক হয়ে যায়, সারা দিন শুধু খেতেই থাকে। কয়েকদিন থেকে বৌমার যে কি হয়েছে কে জানে, সারাদিন শুধু খেতেই থাকে, আমার জন্য কিছুই খাবার রাখে না। আমি বেশি খাবার খেতে গেলেই আমার দোষ হয়, সংসারের নাকি উন্নতি কম হয়, কিন্তু নিজে যে এত এত খাবার খাচ্ছে তাতে কিছু না। না, আমি এভাবে আর থাকতে পারবো না, আমি নিজেই রান্না করব। এই রে, জল আনতেই ভুলে গেলাম, যাই জলের পাত্রটা নিয়ে আসি। ও বাবা, মা দেখি অনেক সুন্দর রান্না করেছে, কি সুগন্ধ বেরোচ্ছে। এইদিকে কিছুক্ষণ আগে এত এত খাবার খেলাম, তবু আমার পেটই ভরলো না। এখন মার এগুলো রান্না করা খাবার খেয়ে আমার পেটটা একটু ভরিয়ে দেয়। আরে আরে বৌমা, করছোটা কি, করছোটা কি? এতগুলো খাবার খেয়ে নিচ্ছ? তুমি কি না আমার খাবারগুলো খেয়ে নিচ্ছ? খাবার রেখে আমি একটু জল আনতে গিয়েছিলাম, আর এর মধ্যে কি না সব খাবার খেয়ে নিলে? বৌমা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কয়েকদিন থেকে তুমি কি শুরু করেছো বলো তো? আমাকে ঠিকভাবে তুমি খাবারও খেতে দিচ্ছ না, আর নিজে কিনা খাবার গলায় ঝুলিয়ে ঝুলিয়ে রাখছো। তোমার ব্যাপারটা কি? হ্যাঁ মা, এভাবে কেন বলছেন? খিদে পেলে খাবার খাবো না তো কি খাবো শুনি? আপনি মাথা খাবো নাকি বলুন তো? এখন তো দেখছি তুমি এই সংসারটাকে জলে ডুবিয়ে দেবে। যে হারে পেটুক হয়েছ, কবে যেন আমাকেই খেয়ে ফেলো, এই নাকি সংসারের আবার উন্নতি করবে। ধুর মা, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার পেটে সব খাবার হজম হয়ে গেল। আমার আবার খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? দেখি আর কিছু পাই কিনা। হায় হায়, এই বউ বলে কি, 5 মিনিটও হয়নি আমার সব রান্না করা খাবারগুলো খেয়ে নিল। খাবার গিলতে না গিলতেই ওর আবার কিনা খিদে পেয়ে গেল। এই বৌমার পেটে কি হাতই ঢুকেছে নাকি? এই বৌমাকে নিয়ে তো আমি বড্ড জ্বালায় পড়লাম। ধুর, আমাকে আবার রান্না করতে হবে। উফ, আজকে বড্ড খিদে লেগেছে, এদিকে ঘরে কোনো খাবারই নেই। আমাকে যে খাবার খেতেই হবে, ক্ষুধার জ্বালা যে আমি একদম সহ্য করতে পারছি না। আরে বাহ, কি সুন্দর সবাই বেরিয়েছে, নিচে পাশের বাড়িতে কেউ ভালো মন্দ রান্না করেছে। যাই দেখি, সুযোগ বুঝে আমি খেয়ে আসি। হায় হায়, এটা মিনু মাসির ছেলের বউ না? এ এত পেটুক কি করে হলো? সর্বনাশ, আমার রান্না করা সব খাবারগুলোই তো খেয়ে নিয়েছে। আমার বাড়িতে তো আজ মেহমান আসবে, আমি এখন তাদের কি খাওয়াবো? হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। সবাই এসো, দেখে যাও দেখে যাও, এই টোনার বউ কি কাণ্ড ঘটিয়েছে। কাকলির চিৎকার শুনে আশেপাশে সব প্রতিবেশীরা হাজির হয়। কি রে কাকলি, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছিস? তোমরা সবাই এসেছো? এই দেখো, টোনার বউয়ের কাণ্ড দেখো, আমার রান্না করা সব খাবারই খেয়ে নিয়েছে। এখন আমি মেহমানদের কি খাওয়াবো? এমনিতে আমার অভাবের সংসার। কি কাণ্ড, এ বউ এত পেটুক, এত জনের খাবার কিনে একাই খেয়ে ফেলেছে। এই সবাই এই পেটুক বউকে ধরো আর বেঁধে ফেলো। এই পেটুক বউকে শাস্তি দিতে হবে, আবার না হলে কালকে অন্যের বাড়িতে হামলা দিবে। সবাই ধরো ওকে, ধরো। সবাই দড়ি দিয়ে পেটুক বইয়ের হাত পা বেঁধে ফেলে আর লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমার যে খুব লাগছে। মা, মা, এরা যে আমাকে মেরে ফেলবে। আপনি কোথায় মা? আমাকে বাঁচান, দয়া করে তোমরা হাত পায়ে বাঁধন করে দাও, আমাকে আর মেরো না তোমরা। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাদের খাবার খাইনি, আমার পেটে যে ভীষণ ক্ষুধা ছিল, তাই আমি খেয়ে ফেলেছি। চুরি করা খাবারগুলো খেয়ে কিনা আবার বড় বড় কথা। এই সবাই একে মারো, মেরে মেরে এর হাড়গোড় ভেঙে দাও, এরপর নদীতে গিয়ে ফেলে দিয়ে এসো।
আমার মনে হচ্ছে তুই কোনো রাক্ষসী বউ, এখন খাবার খাচ্ছে, পরবর্তীতে আমাদেরও কিলে খেতে পারে। এই এই, তোমরা আমার বৌমার হাত পায়ের বাঁধন খুলে দাও, ওর যে কোনো দোষ নেই। কি ব্যাপার বলো তো মিনু মাসি, পেটুক বউ ঘরে এনে আবার পেটুক বউয়ের হয়ে ওকালতি করতে এসেছো? জানো তোমার বৌমা আমার রান্নাঘর থেকে সব খাবারগুলোই চুরি করে খেয়েছে। আমি তোমাদের সব কথাই শুনেছি, আর আমি ভাবতাম আমার বৌমা হঠাৎ করে এত পেটুক হলো কিভাবে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম বৌমা একদিন ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয়নি, ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দেয়নি, তাই ভিক্ষুক বৌমাকে পেটুক হওয়ার অভিশাপ দিয়েছিল। দয়া করে তোমরা এবার ওকে ছেড়ে দাও, ওর যে কোনো দোষ নেই। ঠিক আছে মাসি, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আর ছাড়বো না। এই সবাই এই বউয়ের হাত পায়ের বাঁধন খুলে দাও। মা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই এমনটা করেছি, আপনি বিশ্বাস করুন মা। বৌমা, তোমাকে দেখেই আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, তাই তো খোঁজ নিয়ে আমি সবটা জানতে পারলাম। এই নাও বৌমা, এই ফলটা খেয়ে নাও। আমি ওই ভিক্ষুকের কাছে গিয়েছিলাম, তোমার হয়ে ক্ষমাও চেয়েছি, আর উনি তোমাকে এই ফলটা খেতে বলেছে। এটা খেলে তুমি আবার আগের মতো হয়ে যাবে। এরপর টুনি ফলটা খায়। মা, এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটটা একদম ভরে গেল। মা, আমি আর আজ থেকে কিপটামো করব না, সবার সঙ্গে ভালো ব্যবহার করব। আমার লক্ষ্মী বৌমা, এবার বাড়িতে চলো।